প্রিয় শিক্ষার্থীরা, আশা করি ভালো আছো। আজ আবার আমি অষ্টম শ্রেণীর গণিত বইয়ের কিছু সমস্যা নিয়ে আলোচনা করব। তো আমি গত ক্লাসে অষ্টম শ্রেণীর গণিত বইয়ের অনুশীলনী 2.2 এর কিছু অঙ্ক করেছিলাম। বাকি অঙ্কগুলো আশা করি আজকে তোমাদের শেষ করে দেব। তো আমরা গত ক্লাসে করেছিলাম 11 নম্বর পর্যন্ত। এরপর যে আমরা 12 নম্বর অঙ্কটি করার চেষ্টা করছি। দেখো, 12 নম্বর অঙ্কটি আমাদের আছে কিন্তু পড়তে হবে আগে। বলছে যে এক ব্যক্তি একটি ঋণদান সংস্থা থেকে 8% হারে চক্রবৃদ্ধি মুনাফায় 5,000 টাকা ঋণ নিলেন। 5,000 টাকা সে ওই সংস্থাটি থেকে ঋণ নিল। প্রতি বছর শেষে বললো সে আমি একসাথে ঋণগুলো দিতে পারবো না, আমি প্রতি বছর শেষে 2,000 করে টাকা দেবো। তাহলে বলছে যে দ্বিতীয় কিস্তি অর্থাৎ প্রথম কিস্তি এবং দ্বিতীয় কিস্তি দেওয়ার পর আর তার কত টাকা থাকবে। তো এক্ষেত্রে কিন্তু আমাদের বলছে যে চক্রবৃদ্ধি মুনাফায় কিন্তু সে টাকাটি নিয়েছে। তো এখানে যে সূত্রটি প্রয়োগ হবে চক্রবৃদ্ধি মুনাফার সূত্রটি কিন্তু আমরা প্রয়োগ করব। তো এখানে লিখবো, আমরা লিখবো প্রারম্ভিক মূলধন। মূলধন P সমান কত টাকা? 5,000 টাকা। 5,000 টাকা বলছে মুনাফার হার। দেখো, আর সমান 8%। 8% সমান 8/100। কাটাকাটি করলে কত হয়? দেখো, 4 দিয়ে কাটি 4 দুগুণ 8, 4 25 অর্থাৎ 2/25। 4 দুগুণ 8, 4 25 100। এটা হয়। এরপরে বলছে কত টাকা হলে তো এন কত? প্রথম হলো এন 1 বছর। প্রথম বছর শেষে তার মোট ঋণের পরিমাণ কত দাঁড়াবে? প্রথম বছর শেষে ঋণ কত দাঁড়ায় আমরা সেটা করার চেষ্টা করছি। সাউন্ড আসছে। লিখি যে প্রথম বছর শেষে ঋণের পরিমাণ C1 সমান হয়। তো প্রথম বছর শেষে এখানে কিন্তু n এর মান 1। তো আমরা লিখব যে আমরা জানি এখানে আমরা C1 ধরি। C1 সমান P1 প্লাস R এর পাওয়ার হলো 1। এখানে একটা কেন দিলাম? এই প্রথম বছর n এর মান 1। তো এখানে আমরা P এর মান দিব 5,000। 1 প্লাস R এর মান কত? আচ্ছা, এটাকে যদি আমরা ভাঙাই, না ভাঙলে অসুবিধা নেই। 2/25। তো 1 তো আর দিতে হয় না, 1 দেয়া না দেওয়া একই কথা। 5,000 যদি লসাগু করি, দেখো 25 প্লাস 2/25 সাউন্ড 25 এত ইনটু 27/25। তো এখন যদি আমরা কাটাকাটি করি, দেখো 25 দুগুণ 50 আর থাকে 2 0, 27 দুগুণ 54, 5,400। এখন দেখো এই এই এতটুকু বুঝতে পেরেছো কিনা? দেখো, প্রারম্ভিক মূলধন মানে প্রথমে যে ঋণটা সে ব্যাংক থেকে আনলো বা সংস্থা থেকে আনলো সেটা হলো 5,000। মুনাফার হার ছিল 8%। এটাকে সরল করলে এরকম হয়। তো প্রথম বছর শেষে ঋণের পরিমাণ যদি C1 দাঁড়ায়, তাহলে C1 কত? এটা ক্যালকুলেশন করলে আমাদের 5,400 টাকা হলো। এখন এখান থেকে সে প্রথমে দেবে কত? 2,000 টাকা। এখন লিখবো প্রথম কিস্তি দেওয়ার পর বাকি ঋণ থাকে, সেটা আমরা লিখব, একটু মুছে ফেলি। এখানে লিখি, মুছে ফেলি।
প্রথম কিস্তিতে 2000 টাকা দেওয়ার পর বাকি ঋণ থাকে 5400 টাকা হলো আমার মোট ঋণ। এখান থেকে 2000 টাকা যদি বাদ যায়, এত টাকা সমান সমান কত হবে দেখো, 3400 টাকা। এখন এই দ্বিতীয় বছর কিন্তু আমার আসল হবে 3400 টাকা। দ্বিতীয় বছরে কিন্তু আসল হবে 3400 টাকা। আবার লিখবো, এখন লিখবো আবার দ্বিতীয় বছরের প্রারম্ভিক মূলধন লিখবো। দ্বিতীয় বছরের প্রারম্ভিক মূলধন P1 যদি হয়, দেখো P1 সমান 3400 টাকা। বুঝতে পেরেছো? দেখো আমার মোট ঋণ হয়েছিল, ঋণের পরিমাণ দাঁড়িয়েছিল 5400 টাকা। এখান থেকে তো আমি 2000 টাকা দিয়ে দিলাম, তাহলে তো 2000 টাকা কমে যাবে। তার বাকি টাকা হবে দ্বিতীয় বছরের আসল। প্রারম্ভিক মূলধন হলো এত। তো মুনাফার হার তো আগে যা ছিল তাই। তো এখন লিখবো যে দ্বিতীয় বছর শেষে ঋণের পরিমাণ দাঁড়ায়, দেখো দ্বিতীয় বছর শেষে ঋণের পরিমাণ C1 সমান সমান কি হবে দেখো, P1 * 1 + R এর পাওয়ার n মানে 1। দ্বিতীয় বছর ওখানেও কিন্তু এক বছরই হবে, কারণ প্রথমে এক বছরে তো আমরা কাউন্ট করেই ফেলছি, তারপরে দ্বিতীয় বছরে আবার n এর মান 1 হবে। তো এখন আমরা P1 এর মান দিব কত, 3400। 1 প্লাস R এর মান ছিল কত, 2/25। এক দেওয়া না দেওয়া কি কথা। এবারে আমরা যদি এখানে আমরা লসাগু করি, দেখো 25 + 2 বাই হলো 25, এক দিলাম 3400 * 27/25। এখন এই 25 দ্বারা যদি 3400 কি কাটি, দেখো 25 দিয়ে 34 কে একবার যায়, 25 কে 25 আর থাকে 9, 25 আর 9 34। 9 এর পরে একটা 0 আনলে হবে কত, 90। 90 কে যদি 25 দিয়ে কাটো, দেখো 3 25 75। 3 25 75। 75 থেকে 90 পর্যন্ত কত, 15। 15 পরে 0 আনলে হয় কত, 150। 6 25 150। এখন যদি ও দুটোকে গুণ করো, দেখো 136 গুণন কত, 27। 6 7 42 এর 2 হাতে হলো কত, 4। 42 এর 4, 3 21 আর 4 25 এর 5 হাতে হলো কত, 21 আর 4 25 এর 5 হাতে হলো 2। 7 কি 7 আর 2 এ 9, একটা 0 দিয়ে দিলাম। 2 6 2 12 দিয়ে হলো 1, এটা হলো 26 আর 1 এ 27। 2 5 আর 2 এ 7, 9 আর 7 16, 7 হলো 1, 2 আর 1 এ 3। দেখো আরেকটু গুণটা করি। 6 7 42 এর 2 হাতে হলো 4, 3 7 21 আর 4 25 এর 5 হাতে হলো 2, 7 কে 7 আর 2 এ 9। আবার 6 2 12 0 একটা দিলাম, তারপরে 6 2 12 2 হাতে হলো 1, 3 2 6 আর 1 এ 7, 2 কে 2, 2 5 আর 2 এ 7, 9 আর 7 16, 7 হলো 1, 2 আর 1 এ 3। হ্যাঁ, তাহলে আমার ওখানে এই রেজাল্টটা বসবে 3672 টাকা, তাই না? 3672 টাকা। দেখো এই টাকাটা আমার দ্বিতীয় বছরের শেষে মোট ঋণের পরিমাণ হলো। এখন এখান থেকে আবার আমি দ্বিতীয় কিস্তিতে কত টাকা দিব, আবার 2000 টাকা দিব। তাহলে আমরা লিখব কি, দ্বিতীয় কিস্তিতে 2000 টাকা দেওয়ার পর বাকি টাকা থাকে, তাই না? এখন আমরা লিখব, তাহলে মুছে ফেলি,
দ্বিতীয় কিস্তিতে 2000 টাকা দেওয়ার পর বাকি ঋণ থাকে আমার কত, 3672 টাকা হলো। এখান থেকে মাইনাস হবে 2000 টাকা আমি পরিশোধ করে দিলাম। এত টাকা সমান কত, 2 7 6 1, এত টাকা। তাহলে কি হলো, আমার দ্বিতীয় কিস্তিতে 2000 টাকা দেওয়ার পরেও এত টাকা ঋণ থাকবে। এরপর সুতরাং দ্বিতীয় কিস্তি এখানে বলছে কি একটু দেখি, দ্বিতীয় কিস্তি, সুতরাং দ্বিতীয় কিস্তি পরিশোধের পর আর তার ঋণের পরিমাণ থাকবে কি লিখছে, তার ঋণ থাকবে 1672 টাকা, 1672 টাকা। উত্তর 1672 টাকা। তো দেখো আবার একটু বলি, দেখো এখানে আমাদের একসাথে যদি তোমরা সূত্র প্রয়োগ করে 2 বছর দাও তাহলে কিন্তু হবে না, কারণ এখানে সে প্রথম বছর পরে যে টাকাটা দিয়েছে সে টাকাটা তো বাদ যাবে। এজন্য এখানে প্রত্যেক বছর বছর আলাদা আলাদা কিন্তু করতে হবে। তো সেক্ষেত্রে প্রথম বছরে আমাদের মোট ঋণের পরিমাণ দাঁড়ায় কত, সুদে আর আসলে মিলে সেটা বের করে সেখান থেকে আমরা 2000 টাকা মাইনাস করে দিব। তারপরে মাইনাস করার পর যে টাকাটা থাকবে সেটাই কিন্তু আমাদের দ্বিতীয় বছরের প্রারম্ভিক মূলধন হবে। তো ওই মূলধন দিয়ে আবার পরের বছরে মুনাফা কত হয়, মুনাফা আসলে কত হয় সেটা বের করব। সেখান থেকে আমি কি করব, আবার 2000 টাকা মাইনাস করে দেব। তারপরে যেটা থাকে সেটাই হলো আমাদের কি, সেটাই হলো আমাদের 2 বছর পর থাকবে। সেটা হচ্ছে কত, 1672 টাকা। তারপরে আর দ্বিতীয় কিস্তির পরে তার কাছে বাকি থাকে। তো ঠিক আছে, আশা করছি বুঝতে পেরেছো অঙ্কটি। আমরা এর পরে অঙ্কটি চলে যাই। এখানে 13 নম্বর অঙ্কটি রয়েছে। দেখো এই ধরনের অঙ্ক কিন্তু আমাদের পরীক্ষায় আসে। 13 নম্বর যে অঙ্কটি রয়েছে সেই অঙ্কটি একটি সৃজনশীল অঙ্ক। বলছি কি, দেখো একই হার চক্রবৃদ্ধি মুনাফায় কোন মূলধন 1 বছরান্তে সবৃদ্ধি মূল অর্থাৎ মুনাফা আর আসল যোগ করলে 19,500 টাকা হবে, এবং 2 বছরান্তে যদি 2 বছর শেষে আমরা হিসাব করি তাহলে 20,280 টাকা হবে। তা মুনাফা নির্ণয়ের সূত্রটি লেখো। তো মূলধন কত, আচ্ছা তাহলে আমরা করি, দেখো ক নম্বরে মুনাফা নির্ণয়ের সূত্র। তো ক নম্বরে আমাদের এখানে আসলকে আমরা কত ধরি, আসল বা মূলধন, আসল সমান পি ধরি, তাই না, পি। সময়কে আমরা কি দ্বারা প্রকাশ করি, সময়কে আমরা এন দ্বারা প্রকাশ করি। মুনাফার হারকে আমরা কি দ্বারা প্রকাশ করি, মুনাফার হারকে আমরা আর দিয়ে প্রকাশ করি। মুনাফাকে আমরা কি দিয়ে প্রকাশ করি, মুনাফা সমান সমান আমরা আই দ্বারা প্রকাশ করি। সবৃদ্ধি মূলকে কর্ত দ্বারা প্রকাশ করি, সবৃদ্ধি মূলকে আমরা সি দ্বারা প্রকাশ করি। সুতরাং মুনাফা আই সমান সমান পি এন আর, এবং সবৃদ্ধি মূল সি সমান সমান P1 প্লাস আর এর পাওয়ার n। বাস ক এটুকুই শেষ। আমাদের মুনাফা বলছে এই একটা লিখলেও হতো, আমি শুধু দুটোই লিখে দিলাম। তো ক এর এটুকু করতে পারলে তোমরা 2 নম্বর পেয়ে যাবে। তো এটুকু যদি করতে পারো এবং বুঝতে পারো তো আশা করি বাকি অঙ্ক তো নিশ্চয়ই বুঝতে পারবে, কারণ সূত্রের সাহায্যে আমরা করে ফেলবো। এখন দেখো ঘ নম্বর অঙ্কটিতে রয়েছে যে অঙ্কটি,
মূলধন নির্ণয় করতে বলছে এইরকম একটা অঙ্ক কিন্তু আমরা করেছি কত 9 নম্বর অঙ্ক, সেম 9 নম্বরের অঙ্ক এখানে আমাদের করতে হবে। তো 9 নম্বর অঙ্কটা যদি আবার রিপিট করি আমরা, তাহলে দেখি আমরা লিখতে পারি এখানে কিন্তু আসলও দেয় না, আসল তো বের করতেই বলছে, মুনাফার হারও দেয়। মনে করি মূলধন পি টাকা বা মুনাফার হার দেওয়া আছে, প্রথমে লিখি আগের অঙ্কটার মতন লিখি, দেওয়া আছে 1 বছরান্তে চক্রবৃদ্ধি মূলধন, 1 বছরান্তে চক্রবৃদ্ধি মূলধন C1 সমান সমান ধরতে পারি 19,000, কত ছিল 19,500, 19,500 টাকা 2 বছরান্তে চক্রবৃদ্ধি মূলধন C2 = 1, এরকম দেই 20,000 কত হয়েছে দেখো 20,280 টাকা, 280 টাকা। মনে করি মূলধন পি টাকা এবং মুনাফার হার আর, মনে করি মূলধন সমান পি টাকা এবং মুনাফার হার আর। তো এখন আমরা প্রশ্ন মতে দেখো আমরা লিখবো কি চক্রবৃদ্ধি মূলধনের যে সূত্রটি ছিল আমরা সেটা লিখবো। দেখো শর্ত মতে বা প্রথম শর্ত মতে লিখি, দুটো শর্তই আমরা লিখবো। প্রথম শর্ত মতে C1 সমান P ইন্টু 1 প্লাস R এর পাওয়ার n। সুতরাং এই P ইন্টু 1 প্লাস R এর পাওয়ার 1 সমান হবে এটা কত 19,500। এটাকে আমরা ইকুয়েশন 1 দিলাম। দ্বিতীয় শর্ত মতে কি হবে দেখো, দ্বিতীয় শর্ত মতে হবে C2 ইকুয়াল টু কত P ইনটু 1 প্লাস R এর পাওয়ার n। এখানে n এর মান কত হবে 2 বছর হবে, সুতরাং আমরা লিখব P1 প্লাস R এর পাওয়ার 2 সমান 20,280। দুটি ইকুয়েশন দিলাম আর সেম আগের অঙ্কটার মতো। কিন্তু এখন আমরা কি করব দেখো, এই 1 নম্বর সমীকরণকে বর্গ করে 2 নম্বর সমীকরণ দ্বারা ভাগ করব, তাহলে আমরা সহজেই p এর মানটা বের করতে পারব। তো এখানে যদি আমরা ওই লেখাটা নিচে লিখি, 1 নং সমীকরণকে বর্গ করে 2 নং সমীকরণ দ্বারা ভাগ করি। তো আমরা বাকিটুকু উপরে লিখি, বাকিটুকু উপরে লেখার চেষ্টা করি আমরা। এটা ছিল 1 নম্বর। একটা সমীকরণকে বর্গ করলে দেখো এই p কে বর্গ করলে p স্কয়ার হবে, আর এটাকে বর্গ করলে কত হবে 1 প্লাস r এর পাওয়ার হবে 2। আর 2 নম্বর সমীকরণ রয়েছে কি দেখো p ইনটু 1 প্লাস r এর স্কয়ার সমান সমান 19,500 কেও কিন্তু বর্গ করতে হবে ভাগ
20,280, 20,280। এখন দেখো আগের মতো এইটা আর এটা কাটা যায়, আর দুটো পি থেকে একটা পি বাদ গেলে আর একটা পি থাকে, বা পি সমান সমান কত হবে তাইলে দেখো এটাকে আমরা দুইবার লিখি, 19,500 ইন্টু 19,500 ভাগ হলো 20,280। এখন যদি এটাকে কাটাকাটি করি আমরা, দেখো এটা আর এই জিরো কাটি, এখন যদি আমরা এটাকে 4 দিয়ে কাটি, দেখো 4 দিয়ে কাটি, 4 5 20, 0 4 7 28, এটা হবে 4 দিয়ে, এটাকে কাটা যাবে না, এটাকে কাটতে হবে, 4 4 4 16 থাকে কত, 3 19 35, তাই না? 4 নং 36 বেশি হয়ে গেল, 4 8 32, 35 থেকে যদি 32 যায় তাহলে থাকে 3, 3 এর পরে 0 30, 4 7 28, 4 5 20, এটা কাটা গেল। এখন এটা দ্বারা যদি এটাকে কাটা যায় কিনা দেখো তো, যাবে না, ওটাকে কাটা যায় কিনা, তো কাটাকাটিটা একটু জটিল হয়ে গেল। 5 নং 45, 9 বার যদি দেই তাও তো হচ্ছে না, 7 5 12, আচ্ছা এখানে দেখো 7 5 12, 12 সংখ্যাটিকে কিন্তু 3 দিয়ে কাটা যায়, তাহলে এই জিনিসটিকে 3 দিয়ে কাটা যাবে, 3 দিয়ে কাটি, 3 দিয়ে কাটলে কত হবে দেখো, 3 16 48 থাকে কত, 2 3 নং 27, 3 দিয়ে যদি এটাকে কাটি তাহলে কত হয়, 3 6 18 থাকে 1, 3 5 15 0, হ্যাঁ এভাবে কাটা যায়। এবারে আবার এটাকে 13 দ্বারা কাটা যায়, দেখো 13 13 1 6 9, 5 13 65, এটা হলো। এখন 13 দিয়ে বোধহয় ওটাকে কাটা যাবে, 13 দিয়ে যদি ওটাকে কাটি তাহলে কত হয় দেখো, এই পাশে লিখি, 3 13 39, 3 হবে 39, আর সে কত হলে 48 হবে, 39 আর 9 হলো 48, 9 এর পরে আনলাম 7 97, 5 13 65, 6 13 78, 7 13 91, 7 13 91, 97 থেকে 91 গেলে থাকে 6, 6 এর পরে 5 65, 65 রে 5 13 65, হ্যাঁ কাটাকাটি মিলে গেল। এখন যদি আমরা এটাকে গুণ করি, 50 দ্বারা এটাকে গুণ করলে জিরোটা এখানে হবে, আর 5 5 এর 25 এর 5 হাতে হলো 2, 5 7 35, 36 37 এর 7 হাতে হলো 3, 3 5 15 আর 3 18, এত টাকা। তাহলে আবার একটু গুণটা দেখো, দেখো 5 5 25 এর 5 হাতে হলো 2, 5 7 35, 36 37 এর 7 হাতে হলো 3, 15 তো আর 3 18, হ্যাঁ ঠিক আছে। তাহলে আমি নিচেরটুকু মুছে ফেলি। তো আমাদের মূলধন বের করতে বলেছিল, এটাই হলো আমাদের মূলধন। সুতরাং নির্ণেয় মূলধন, নির্ণেয় মূলধন 18,750 টাকা। উত্তর 18,750 টাকা। আমাদের খ নম্বর হয়ে গেল। দেখো এই অঙ্কটি সেম আগের যে একটি অঙ্ক করলাম বলছি, সেই অঙ্কটা ছিল কত, 9 নম্বর, আর 13 খ সেম অঙ্ক, শুধু সংখ্যা চেঞ্জ করা। এখন বলছি যে ঘ নম্বরে দেখো কি আছে, একই হারে উক্ত মূলধনের জন্য 3 বছর পর সরমুনাফা ও চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য নির্ণয় করো। একই হারে, এখন আমাদের এখান থেকে হারটাও কিন্তু বের করতে হবে। হ্যাঁ, তারপরে আমাদের 3 বছরের সরমুনাফা আর চক্রবৃদ্ধি মুনাফা বের করতে হবে। তো আমরা 1 নম্বর সমীকরণটা কি ছিল, তোমরা খাতায় একটু পিছনের দিকে লক্ষ্য করো, এটি ছিল তাই না, p * 1 + r / n দিয়ে ওটা ছিল। তো আমরা লিখি, আর 18,750 জিনিসটি মনে রেখো তোমরা, এটা আমাদের লাগবে, সেটা থাক বুঝলাম না। আমরা লিখি গ খ থেকে পাই। 1 নম্বর সমীকরণটা কি ছিল দেখো তো, 1 নম্বর সমীকরণটি ছিল p * 1 + r এর পাওয়ার 1 সমান সমান 19,500, এটা পাই। এবং
এই পি এর মান কিন্তু পি এর মান সমান সমান এটা আমরা বসিয়ে দিই 18,750। এই মান দুটো কিন্তু আমরা খ থেকে পেয়েছি। এখন দেখো এই মানটি যদি আমরা এখানে বসিয়ে দিই 1 নম্বর সমীকরণে, সমীকরণটিতে, তাহলে আমাদের কি হবে দেখো, এই যদি একটা সমীকরণ এই ধরলাম, ওই 1 নম্বর সমীকরণে ধরলাম যে সমীকরণ 1 নম্বর সমীকরণে যদি পি এর মান বসিয়ে দিই, দেখো 1 নং সমীকরণে পি এর মান বসিয়ে, তাই না, বসিয়ে পি এর মানটা বসাই যদি, তাহলে কি হয় দেখো, এখানে পি এর মান বসাও তো 18,750 1 প্লাস আর এর পাওয়ার 1 সমান 19,500। তো আমরা এটা আছে পাশে গুণ, পাশে গেলে ভাগ হয়ে যাবে, বা 1 প্লাস আর সমান 19,500 ভাগ হলো 18,750। এটা কাটলাম, 0 0 কাটলাম, শুধুমাত্র 0 0 কেটে দাও, 0 0 কাটলাম। এবার 1টা যদি ওপাশে নেই, দেখো আর এর একটা মান আমরা পাবো 1950 ভাগ হলো 1875 বিয়োগ 1, বা আর সমান 1950 বিয়োগ 1875 বাই 1875, আমরা এখানে লসাগু করলাম, বা 5 আর 5 10, হাতে হলো 1, 7 আর 8, 8 আর 7 15, হাতে হলো 1, 8 আর 9, আর কিছুই থাকে না, থাকে 1875। এবারে আমরা কাটি, 5 দিয়ে যদি কাটি, 25 দিয়ে কাটি, দেখো 5 দিয়ে কাটি তাহলে একটু সহজ হবে। 5 দিয়ে কাটলে 5 15 75, আর 5 দিয়ে কাটলে এটাকে কত হয়, 3 5 15, থাকে কত 3 37, 5 7 35, থাকে 2, 5 5 25। এখন 15 দিয়ে, এটা 15 2 30, হ্যাঁ 15 দিয়েই কাটা যায়, 15 কে 15, 15 2 30, থাকে 7 75, 5 15 75, সমান সমান কত 1/25। সুতরাং আর ইকুয়াল টু 1/25 আমরা পেলাম। এখন বলছে যে এই মুনাফাটা দিই, তাহলে আমরা কি পেলাম দেখো, আমরা পি এর মানও পেলাম, আমরা আর এর মানও পেলাম। এবারে আমাদের বলেছে যে একেবারে উক্ত 3 বছর পর সরল মুনাফা ও চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য নির্ণয় করতে বলেছে। তাহলে আমরা সরল মুনাফার ক্ষেত্রে লিখি, আমরা সরল মুনাফার ক্ষেত্রে জানি, দেখো যে আমরা সরল মুনাফার ক্ষেত্রে জানি কি, জানি আই সমান সমান পি এন আর। পি এর মান কত আছে আমাদের, দেখো এখানে বলছে উক্ত টাকাই কিন্তু বলছে, তাই না, এখানে কি বলেছে দেখছো যে একেবারের জন্য উক্ত মূলধন মানে 18,750, 18,000, দেখো 18,750, আর টাইম বলছে 3 বছর, আর হলো কত 1/25। তোমরা এখানে দিতে পারো, দেখো এখানে পি সমান সমান 18,750, এন সমান সমান এত টাকা, এন সমান সমান 3 বছর, আর সমান সমান 1/25। দেখো এটাকে যদি আমরা কাটাকাটি করি একটা কিছু পাবো, দেখো 25 দ্বারা কাটলে 6 25 100, 7 25 175, 7 25 175, 187 থেকে 175 গেলে থাকে কত 12, 12 পরে যদি 5 আনি তাহলে কত হবে, 12 পরে 5 আনলে কত হয় 125, 5 25 125, এটা হবে, এটা কাটলে এটা হয়। তাহলে এখানে থাকে 0, 3 5 15, 5 হাতে 1, 3 21 এর 1 22।
পাই সমান সমান হর, তাহলে আমরা সরল মুনাফা পেলাম 2250 টাকা। এই পর্যায়ে আমাদের দেখো আমরা আবার চক্রবৃদ্ধি মুনাফা বের করব। দেখো চক্রবৃদ্ধি মুনাফা, চক্রবৃদ্ধি মুনাফা সমান সি বিয়োগ পি। সি এর মানটি তোমাদের কি সূত্রটি মনে আছে? p ইনটু 1 প্লাস r এর পাওয়ার n মাইনাস p। যদি দুটো থেকে p কমন নেওয়া হয় তাহলে 1 প্লাস r এর পাওয়ার হবে 3 বিয়োগ হবে 1। তো এখানে এটা মান কত? 18750। 18750 1 প্লাস 1/25 1/25 এর পাওয়ার হলো 3 বিয়োগ 1 বিয়োগ হলো 1। তো 18750 এটাকে যদি আমি ভাগ করি কত হবে দেখো তো? 1 প্লাস 0.04, 1 কে যদি 25 দ্বারা ভাগ করো তাহলে এটা হবে, এর পাওয়ার কিন্তু 3 মাইনাস 1। এরপরে আছে কত দেখো? 18750। তো এরপরে এটা যোগ করলে কত হবে? 1.04, এর পাওয়ার হলো 3 বিয়োগ হলো 1। তো আমরা যদি এটাকে 3 বার গুণ করি তাহলে কি হয় দেখো তো? একটু এখানে 3 বার গুণ করে দিই। 1.04 1.04 দেখো 4 দিয়ে গুণ করলে 4 এর 16 6 হলো 1 4 0 0 একই নাম্বার 4 1 4, তারপরে একটা জিরো, এটা দিয়ে গুণ করলে এটাই হবে। আবার দুটো জিরো দাও, 4 1 4 0 1 6 1 4 4 8 0 1। তো এখানে দেখো 2 ঘর দশমিক, এখানে 2 ঘর দশমিক, মানে 4 1 2 3 4, এখানে দশমিক হবে। এই সংখ্যাটিকে আবারও একবার 1.4 দ্বারা গুণ করতে হবে। তো আবার একবার যদি গুণ করি তাহলে কত হয় একটু করে মুছে ফেলি। গুণ করলে কত হয় দেখো? 1 কত হলো? 1.0816 গুণ হলো 1.04, তাই না? 1.04। তো এটাকে যদি করি আবার 4 দিয়ে গুণ করে দেখো 4 4 6 24 এর 4 হাত হলো 2, 4 1 4 এর 2 6, 4টা 32 এর 2 হাত হলো 3, 4 0 0 আর 3 3 4। তারপরে একটা জিরো দিলাম আর বাকি 4টা জিরোই হয়ে যাবে। তারপরে দুটো জিরো দাও, এক দিয়ে দিলে 6 1 8 0 1 0 1, তাই না? দেখো দুটো জিরো নামলো আর 1 0 8 1 6 4 6 6 আর 2 8 3 আর 1 4 8 7 12 2 হলো 1 1 1। এখন দেখো এখানে ছিল 4 আর এখানে ছিল 2, 6 ঘর হবে। 1 2 3 4 5 6, এখানে দশমিক হবে। তো আমরা একটু উপরে মুছে ফেলি। আমাদের ছিল 2250 টাকা, মনে রাখতে হবে 2250 টাকা ছিল আগে। সমান সমান আমাদের হলো কত দেখো? 18 7 5 0, এখানে হবে 1.1 2 4 2 4 8 6 4 8 6 4 মাইনাস 1। এরপরে হবে দেখো কত? 18 7 5 0 গুণ হবে, এখান থেকে 1 বিয়োগ করলে 1 2 4 8 6 4। এই গুণটি যদি আমরা করি, এই গুণটি করলে আমাদের সংখ্যাটি দাঁড়াবে সংখ্যাটি হলো 2341.2। এটি করলে হবে
2341.20 এত হবে। তো এখন দেখো আমরা এটা পেলাম কি, এটা পেলাম কিন্তু চক্রবৃদ্ধি মুনাফা, আর আমাদের সরল মুনাফা ছিল কত 2250। তা আমাদের চেয়েছে কি দেখো, চেয়েছিল সরল মুনাফা ও চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য। তাহলে আমরা এখন দেখো সরল মুনাফা ও চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য দেখো মুছে ফেলি আমরা। সুতরাং সরল মুনাফা ও চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য কত হবে দেখো, 2341.20 মাইনাস 2250 টাকা বিয়োগ করলে কত হবে দেখো, এই দশমিকের পরে যা আছে তাই হবে। 1 5 আছে কত হলে 14 হবে, 9 5 14 হাতে হলো 1, 2 রেখে 3 আর 3 মিলে যায় 0 পরে, হ্যাঁ এটাই হবে সরল মুনাফা চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য। এত উত্তর হলো 91.20 টাকা। তো অঙ্কটি আমরা শেষ করলাম, আমাদের হাতে আজ আর টাইম নেই। তোমরা আশা করি অঙ্কগুলো বুঝতে পেরেছো। আজকে আমরা এই অনুশীলনী 2.2 আমরা দুটো ভাগে বিভক্ত করেছিলাম, পার্ট 1 এবং 2। তোমরা এই দুটো ক্লাস করলে আশা করি এই অধ্যায়ে আর কোনো সমস্যা থাকবে না। আমি পরবর্তীতে চেষ্টা করব আরো কিছু সৃজনশীল অঙ্ক করিয়ে দেওয়ার জন্য। তো ততক্ষণে তোমরা এই যে অঙ্কগুলো করলাম সেই অঙ্কগুলো অবশ্যই শিখে নেবে। তো আজ আর নয়, তোমরা ভালো থেকো, সুস্থ থাকো, এই কামনা করে আজকের মতো এখানেই ক্লাস শেষ করছি। ধন্যবাদ।